গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আমার আওয়াজ তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ। আমাকে একবার কনফার্মেশনটা দিয়ে দেবে আমার আওয়াজ প্রপারলি শোনা যাচ্ছে কিনা। তার সাথে সাথে আমার ভিডিওটাকে কিন্তু শেয়ার করে দিও যাতে বাকি সকলে এখানে জয়েন করে যেতে পারে। গুড মর্নিং। আমার আওয়াজ তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একবার কনফার্মেশনটা দিয়ে দেবে এবং তার সাথে সাথে ভিডিওটাকে কিন্তু একটুখানি শেয়ার করে দেবে। গুড মর্নিং। সাউন্ড ক্লিয়ার আছে? থ্যাংক ইউ সুনীল। দেন প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দাও। গুড মর্নিং এভরিওয়ান। A very good morning. কালকে শুভদীপ স্যার তোমাদের একটা সেশন নিয়েছিল যেখানে তো দেখিয়েছিল যে ত্রিপুরাতে তোমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারো, তার ফরম্যাট কি সেই সবগুলোও কিন্তু দেখানো হয়েছিল। তো সেটি কিন্তু অতি অবশ্যই দেখে নিও। গুড মর্নিং বাবু। চলো শুরু করে দিচ্ছি আজকে সেশন। প্রথমেই আমি আজকে রেখেছি হেডলাইন্স। সবার প্রথমে আমি কি করেছি, হেডলাইন্স রেখেছি, তারপর আমরা রিভিশনে যাব এবং তারপর আজকের যে হেডলাইন্সের কোয়েশ্চেন্স সেটি আমি আগেও বলেছি ছেলেপুলেরা ভাগ করে নিচ্ছে। মানে প্রথমে হেডলাইন্স যদি না হয়, লাইক প্রথমে রিভিশন হচ্ছে তো প্রথমটায় আসবো না আমি, তারপর হেডলাইন্স পড়ে নেবো। বা মনে করো প্রথমে হেডলাইন্স হচ্ছে, প্রথমে হেডলাইন্স আসছে তারপরে আমাদের কি আসছে রিভিশনে আর থাকছে না। দিস ইজ নট গুড। কারণ রিভিশনটা করানো হচ্ছে তোমাদের জন্যই। যত বেশি রিভিশন করবে তত ওটা মাথায় গেঁথে থাকবে, তত ইজিলি সেটাকে আমরা কোপ আপ করতে পারবো। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই রিভিশন ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এই কথাটি মাথায় রেখে দাও। আর তাই আমি পুরো সাফল করে নিয়ে এসেছি, যেদিন যেটা পারবো আগে নিয়ে আসবো, যেদিন যেটা পারবো সেটা পরে নিয়ে যাবো। বুঝতে পেরেছো? সবার প্রথমে আচ্ছা, তার আগে আমি বলে দিই আমাদের কিন্তু WBCS মহাপ্যাকের মধ্যে আমাদের আরও দুটি ব্যাচ অ্যাড হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের WBCS 2022-এর প্রিলিমসের একটি ব্যাচ, 2022-এর প্রিলিমসের একটি ব্যাচ। আর তার সাথে সাথে যেটি হয়েছে সেটা হয়ে যাচ্ছে 2021 বা 22-এর জন্য আমাদের হিস্ট্রি, 22-এর জন্যই অ্যাকচুয়ালি, 22-এর জন্য হিস্ট্রি অপশনাল। এই দুটি ব্যাচ কিন্তু মহাপ্যাকে অ্যাড হয়েছে। তো তোমরা যদি কিনতে চাও WBCS এখনই কিনে নিও। এরপরে আরও ব্যাচ অ্যাড হলে আরও দাম বাড়বে। চলে গেলাম আমরা নেক্সট পার্টে। দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওডিশা হ্যাজ লঞ্চড আ ফার্স্ট অফ ইটস কাইন্ড রোড সেফটি ইনিশিয়েটিভ, যার নাম কি রক্ষক। যার নাম কি রক্ষক। হ্যাঁ নাসবিন, ডেফিনেটলি। নাসমিন, আমি তোমাকে বেশ কয়েকটা ক্লাসে দেখতে পাইনি। আই হোপ কে ইউ আর ফাইন। চলো কি বলা হয়েছে দেখো। অ্যান্ড দ্যাট ডেভিল কালপ্রিট শুরুতেই এসে গেছে। ওয়েলকাম ডেভিল, প্লিজ বি সিটেড অ্যান্ড কমফর্টেবল ফিল করো পড়াতে। তাহলে ওডিশা গভর্নমেন্ট কি করেছে, রাক্ষক নামের একটা রোড সেফটি ইনিশিয়েটিভ বা প্রোগ্রাম লঞ্চ করেছে, রাইট? টু ট্রেন আ ফার্স্ট রেসপন্ডার অফ দ্য রোড অ্যাক্সিডেন্ট। মানে যখন মনে করো কোথাও রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার আশেপাশে যারা থাকে তারাই তো সবার প্রথমে রেসপন্স করে, তাকে তোলা বা ফার্স্ট এড করা বা কাউকে খবর দেওয়া। তো তাদেরকে কি করা হবে, প্রপারলি ট্রেন করা হবে। এই প্রজেক্টটা কিভাবে করছে দেখো। Under this program, 300 master trainer will train 30,000 local people staying or working at the Italy's and the different business establishment located near the accident prone spot. দেখবে কিছু কিছু রাস্তা থাকে, মানে দেখবে অনেক সময় ওই চৌরাস্তা যেগুলো হয়, দেখবে এই চৌরাস্তার মোড়ে অ্যাক্সিডেন্টের বেশি ভয় থাকে, রাইট? বা কিছু কিছু জায়গায় দেখবে এতটা স্পিডে গাড়ি যায় বা টার্নিং পয়েন্ট যেগুলো আছে সেখান থেকে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় হতে পারে কিন্তু অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া সেটা কিন্তু থাকে।
রাইট? এই যে অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া, সেই এরিয়াগুলোর আশেপাশে যে সমস্ত শপগুলো আছে, দোকান আছে, বা মনে করো খাবার জায়গা আছে, তো সেই সমস্ত লোকগুলোকে কি প্রোভাইড করে দেওয়া হবে? ট্রেনিং প্রোভাইড করে দেওয়া হবে। বোঝা গেছে? সেই সমস্ত লোকগুলোকে কি করে দেওয়া হবে? ট্রেনিং প্রোভাইড করবে। তো 300 জন এই রকম মাস্টার ট্রেনারকে রাখা হয়েছে, যারা এই ধরনের অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়ার চারিপাশে যেগুলো রয়েছে সেই রকম 30,000 লোককে ট্রেনিং প্রোভাইড করবে। কারণ যখন এখানে অ্যাক্সিডেন্ট হবে তার আশেপাশের লোকেরাই ছুটে আসবে। তো যখন ছুটে আসবে ও ব্যাপারটা বুঝতে পেরে, বা তার যে ফার্স্ট এডটা দরকার হচ্ছে বা ইনিশিয়ালি কি করা উচিত সেইটুকু নলেজ যখন তার কাছে থাকবে, সে খুব ইজিলি সেই মানুষটাকে হয়তো বাঁচাতে পারবে, রাইট? বা সময়ের মধ্যে কোনো স্টেপ নিতে পারবে যাতে বড়সড় কোনো হ্যামারেজ বা দুর্ঘটনা না ঘটে। তো এইটিকেই বলা হয়ে যাচ্ছে রাক্ষক। এইটিকে কি বলা হয়ে যাচ্ছে? রাক্ষক, রাইট? A 3,000 volunteers will be trained as first responder to the road accident, and they will be equipped to administer first aid and pre-hospital trauma care to accident victim within the golden hour। মানে ওই যে মুহূর্তটা, যে মুহূর্তটা একদম ক্রুশিয়াল, যেখানে হয়তো আমি কিছু স্টেপ নিলে মানুষটি বেঁচে যেতে পারবে, আর তার জন্য আমার কিছু ইকুইপমেন্ট দরকার, সাধন দরকার, সেই সব কিছুই কিন্তু তাকে এই ট্রেনিংয়ের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। সো দিস ইজ আ গুড ইনিশিয়েটিভ। অবভিয়াসলি তোমাকে কিন্তু এইগুলো মনে রাখতে হবে। এখানে বলা হবে রাক্ষক স্কিম ফর দ্য রোড সেফটি, এটি কে নিয়েছে, কোন স্টেট গভর্নমেন্ট নিয়েছে? তোমার অ্যান্সার কোনটা হয়ে যাবে? ওডিশা গভর্নমেন্ট এই স্টেপটি নিয়েছে, রাইট? ওডিশা গভর্নমেন্ট এই স্টেপটি নিয়েছে। এর সাথে সাথে আর কি মনে রাখতে হবে? ওডিশার যদি কথা বলি, ওডিশার ফরমেশন হয়েছে 1 এপ্রিল, আর তাই 1 এপ্রিলকে আমরা কি বলে থাকি? ওডিশা ডে বা উৎকল দিবসও কিন্তু বলা হয়। উৎকল ডে কেন বলা হয়? কারণ ওড়িশা যে কোস্টটি রয়েছে, আমরা যদি এই ওড়িশার এই কোস্টটি দেখতে পাই, উড়িষ্যা, সেই উড়িষ্যার কোস্টটিকে আমরা কি বলে থাকি? উৎকল বলে থাকি। কি বলে থাকে? উৎকল কোস্ট বলা হয়, রাইট? ওড়িশার গভর্নর কে হয়ে যাচ্ছেন? ফটাফট বলো। হু ইজ দ্য গভর্নর অফ ওড়িশা? গণেশী লাল। ভেরি গুড, অর্ণব আগেই বলে দিয়েছে। গুড মর্নিং বাবু। ওড়িশার গভর্নর গণেশী লাল। নবীন পট্টনায়ক হয়ে যাচ্ছেন আমাদের সিএম। ঠিক। ওড়িশার যদি কথা বলি তাহলে ওড়িশার আমাদের কি কি রয়েছে? ওডিসি ডান্স। ওডিসি ডান্স এটা আমাদের কিন্তু একটি ক্লাসিক্যাল ডান্স, এবং ওড়িয়া, ওড়িয়া ল্যাঙ্গুয়েজ যেটি আছে সেই ওড়িয়া ল্যাঙ্গুয়েজও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তাহলে ক্লাসিক্যাল ডান্স, ঠিক, আর ওড়িয়া আর ওডিসি, তার তার সাথে সাথে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। ওড়িশার যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে আমাদের যে বায়োস্ফিয়ার রিজার্ভটি রয়েছে, ওডিশার বায়োস্ফিয়ার রিজার্ভটি রয়েছে, তার নাম কি? তার নাম হয়ে যাচ্ছে শিমলিপাল, ঠিক। আর শিমলিপাল, শিমলিপালের মধ্যে শিমলিপাল ন্যাশনাল পার্ক, তার সাথে ভিতরকণিকা, এটিও রয়েছে। চিল্কা হ্রদ, লার্জেস্ট লেগুন যেটাকে আমরা বলতে পারি, চিল্কা লেক, তার সাথে কোণার্কের মন্দির। আচ্ছা, কোণার্ক টেম্পলটাকে আমরা আরো একটা কিছু নামে জানি, সেটা ফটাফট বলবে। আর তার সাথে পুরী তো জানো। আর কে তৈরি করেছিল সেটাও আমাকে ফটাফট বলবে। আমাকে বলবে কোণার্ক মন্দিরটাকে আমরা কি বলি এবং কে তৈরি করেছিল। কোণার্ক সান টেম্পল যেটি আছে সেটি কে তৈরি করেছিল? দিস ইজ আ নোন কোয়েশ্চেন। বাবু, সূর্য মন্দির, সূর্য মন্দিরের ব্ল্যাক পাগোডা বলা হয়। গুড। ব্ল্যাক পাগোডা কোণার্কের এইটা। আর তার সাথে সাথে এই কোণার্ক টেম্পলটার যদি আমরা কথা বলে থাকি তাহলে সেটি কে তৈরি করেছিল? কিং নরসিংহা দেবা ওয়ান। নরসিংহা, নরসিংহা দেবা
ওয়ান এটিকে তৈরি করেছিল। সো ওড়িশা সম্পর্কেও হয়ে গেল, ওড়িশার স্কিম সম্পর্কেও কিন্তু আমরা দেখে নিলাম। পুরীর যদি কথা বলি তাহলে হয়ে যাচ্ছে প্রথম সিটি, যে সিটিটি পুরো 24 ঘন্টা পিউরিফাইড ওয়াটার সে ট্যাপ ওয়াটারের মাধ্যমে কি করছে, প্রোভাইড করার স্কিমও কিন্তু নিয়েছিল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইউএস স্পেস এজেন্সি নাসা অ্যান্ড দ্য এলেন মাস্ক ওন্ড প্রাইভেট রকেট কোম্পানি স্পেস এক্স, তাহলে নাসা অ্যান্ড স্পেস এক্স কি করেছে, ক্রিউ 3 মিশন লঞ্চ করেছে। কবে, নভেম্বর 10 তারিখে, মানে 3 দিন আগে। তাহলে ক্রিউ 3 মিশন, এখানে ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেনের মতো যদি আমি তোমাদের কোয়েশ্চেন্স করতে যাই তাহলে উত্তর প্রশ্নে কি আসবে, তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ক্রিউ 3 মিশন। গুড মর্নিং বাবু। আমি সকলকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে কিন্তু অতি অবশ্যই একটুখানি শেয়ার করে দেবে। ক্রিউ 3 মিশন কার, তো ক্রিউ 3 মিশন হয়ে যাচ্ছে আমাদের কম্পোজিশন অফ নাসা অ্যান্ড স্পেসএক্স। রেলওয়ের কথা যদি বলি তাহলে এই অ্যালেন মাস্কের সম্পর্কে অলরেডি জিজ্ঞাসা করেছিল সেখানে, তো অবভিয়াসলি সেটা গ্রুপ ডির ক্ষেত্রেও তোমাদের প্রযোজ্য। তোমরা কিন্তু মনে রেখে দেবে কোম্পানি, যে ফেমাস ফেমাস কোম্পানিগুলো আছে যেগুলো খুব চর্চার বিষয় হয়ে থাকে, সেই সমস্ত কোম্পানির মালিকের নাম কিন্তু তোমাকে রেলওয়ে পরীক্ষার জন্য দেখে যেতে হবে। ফর অন এক্সাম্পল অ্যামাজনের, ফ্লিপকার্টের, ফেসবুকের নতুন নাম, তার সাথে স্পেস এক্সের, এই যে কোম্পানিগুলোর মালিক, সেই কোম্পানির মালিক তোমাকে দেখে নিতে হবে। সিরাম ইনস্টিটিউটের মালিক বা তোমাদের উইপ্রোর মালিক, সেইগুলো কিন্তু দেখে নিও। ঠিক, তো নাসা অ্যান্ড স্পেসএক্স মিলে কি তৈরি করেছে, ক্রিউ 3 তৈরি করেছে, ক্রিউ 3 মিশন লঞ্চ করে দিয়েছে। আন্ডার দিস মিশন 4 অ্যাস্ট্রোনট, কতগুলো অ্যাস্ট্রোনট, 4টে অ্যাস্ট্রোনট মিলে কি করবে, তাদের সেন্ট টু দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। কোথায় পাঠিয়েছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। কোয়েশ্চেন সুষমা মানে রেলওয়েতে যেটা এসেছিল বাবু, আমার যতদূর মনে পড়ছে রেলওয়ে আরআরবিতে যেটি এসেছিল সেটা হচ্ছে বোধহয় তোমাকে জিজ্ঞেস করেছিল টেসলার মালিকের নাম কি, মানে এলন মাস্কের কথা বলা হয়েছিল। ঠিক আছে, এইরকম ভাবে যে নামি দামি কোম্পানিগুলো আছে সেই কোম্পানির মালিকের নাম আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো সেই হিসাবেই আমি বললাম যে পরীক্ষার আগে এই কিছু কিছু জিনিস তোমরা একটু দেখে নিও। গুড মর্নিং বাবু। দেখো, 4খানা অ্যাস্ট্রোনটকে মহাকাশচারীকে কি করা হবে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হবে ক মাসের জন্য, 6 মাসের জন্য, রাইট, ক মাসের জন্য পাঠানো হবে, 6 মাসের জন্য। ঠিক, এটা কোথা থেকে লঞ্চ করা হয়েছে দেখো, হ্যাজ বিন লঞ্চড ফ্রম কমপ্লেক্স 39A অ্যাট নাসাস কেনেডি স্পেস সেন্টার। তাহলে কোথা থেকে এটাকে লঞ্চ করা হয়েছে, কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছে, যেটি কোথায় অবস্থিত, ফ্লোরিডাতে অবস্থিত। অনবোর্ড স্পেসএক্স কিউ ড্রাগন ক্যাপসুল নেমড। আর এটা কোথা থেকে, মানে যখন লঞ্চ করে কোনো রকেট তার একটা বেস পার্ট থাকে, তো বেস পার্টটা দেখো সেই রকেটের, সেটা হয়ে যাচ্ছে ড্রাগন ক্যাপসুল, যার নাম হয়ে যাচ্ছে এন্ডুরেন্স ফিক্স টু দ্য ফালকন 9 রকেট। ফালকন 9 রকেটে করে ক্রিউ 3 চলে গেছে 4জন অ্যাস্ট্রোনটকে নিয়ে, আর যে রকেট বেসটা ছিল তার নাম হয়ে যাচ্ছে এন্ডিওরেন্স, রাইট, মানে তুমি বলতে পারো রকেট এইখানে যে বেসটা থাকবে তার নাম কি, এন্ডিওরেন্স। ক্যাপসুলটার নাম থাকছে এন্ডিওরেন্স, রকেটটার নাম হয়ে যাচ্ছে ফালকন 9 রকেট। ঠিক, ক্রিউ 3 মিশন কনসিস্ট দ্য ইন্ডিয়া অরিজিন নাসা অ্যাস্ট্রোনট রাজাচারী। কে আছেন, রাজাচারী। এই যে 4জন নেওয়া যাবে, 4জনের মধ্যে একজন হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত, অ্যান্ড দিস ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, তার নাম হয়ে যাচ্ছে রাজাচারী। দ্য আদার 3 অ্যাস্ট্রোনটস আর নাসাস টম মার্শবার্ন, যিনি পাইলট, অ্যান্ড দ্য কাইলা ব্যারন মিশন স্পেশালিস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইএসএ মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সির অ্যাস্ট্রোনট ম্যাথিয়াস মরার। তাহলে টোটাল 4জনের নাম দেওয়া হয়েছে। পুরো এই যে আর্টিকেলটা আমরা পড়লাম, এখান থেকে যদি আমরা প্রশ্ন বার করতে চাই তাহলে বাবু সবার প্রথমে ক্রিউ 3 মিশন কার কার, সেটা হয়ে যাচ্ছে নাসা এবং স্পেসএক্সের। ঠিক, বা নাসা এবং স্পেসএক্সের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নতুন যে মিশনটি, সেই মিশনের নাম কি, সেই মিশনের নাম হয়ে যাচ্ছে
Q3 মিশন। টোটাল কতগুলো অ্যাস্ট্রোনট সেখানে থাকবে? 4 জন অ্যাস্ট্রোনট কিন্তু সেখানে থাকছে। কোথা থেকে এটিকে লঞ্চ করা হয়েছে? সেটা কেনেডি স্পেস সেন্টার থেকে এটিকে লঞ্চ করা হয়েছে। রাইট, কোথা থেকে লঞ্চ করা হয়েছে? কেনেডি স্পেস সেন্টার থেকে এটিকে লঞ্চ করা হয়েছে। তার পরের প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা হবে যে নাসা এবং স্পেসএক্সের Q3 মিশনে একজন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী রয়েছে, তার নাম কি? তো ভারতীয় বংশোদ্ভূত সেই মহাকাশচারীর নাম কি? রাজা চারি। রাইট, সেই ভারতীয় বংশোদ্ভূতের নাম কি? রাজা চারি। এবং আদার্স থ্রিগুলো চাইলেও জিজ্ঞাসা করতে পারে, বাট আমার মনে হয় যখন এখানে ভারতীয়র কিছু নাম আছে তো অবভিয়াসলি সেটা হাইলাইটেড পার্টে থাকবে আমাদের পরীক্ষার জন্য, এবং এটি কিন্তু আমাদের এইখান থেকে দেখে নিতে হবে। সুষমা, তুমি যেগুলোর কথা জিজ্ঞেস করছো সেগুলো বাবু আমাদের যুদ্ধের সাথে যুক্ত। এয়ার টু এয়ার, সারফেস টু সারফেস, সেগুলো আলাদা আর এটি আলাদা। এটা তোমার কোথায় যাচ্ছে? এটা স্পেসে যাচ্ছে। আর সারফেস টু সারফেস, এয়ার টু এয়ার, সারফেস টু এয়ার, ব্যালিস্টিক মিসাইল, সেইগুলো হচ্ছে আলাদা, যেখান থেকে তোমাকে ধরন জিজ্ঞাসা করে, বাট সেটা ব্যাংকে ধরন জিজ্ঞাসা করে, আরআরবি পরীক্ষায় নয়। বুঝতে পেরেছ? আশা করি বুঝে গেছো বাবু। ইয়েস, রাজাচারী এটাই হচ্ছে সব থেকে হাইলাইটেড পার্টের মধ্যে কিন্তু তোমাকে দেওয়া থাকবে। ক্লিয়ার? চলে গেলাম আমরা পরের পার্ট। আচ্ছা, নাসা সম্পর্কে যদি আমরা বলি তাহলে অবভিয়াসলি, আচ্ছা স্পেস এক্স, এলন মাস্ক, এবার আমাকে বলো নাসা তার হেড অফিস কোথায়? নাসার হেড অফিস কোথায়? তুমি একবার কেউ বলতে পারবে? ওয়াশিংটন। চলো, তোমাদের মেসেজ আসেনি, আমি বলে যাচ্ছি। ওয়াশিংটন ডিসিতে হয়ে যাচ্ছে এটার হেড অফিস। গুড। নাসা যদি ফরমেশনের কথা বলা হয়, কত সালে এস্টাবলিশড হয়েছে? 1958-এ। এবং হেড অফিস আমাদের কোথায়? দ্যাট ইজ ইন ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। ডিসি স্ট্যান্ডস ফর ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। 1958-এর যদি কথা বলি তাহলে এই সালটিকায় টেনে আমরা কি করতে পারি? আমাদের ডিআরডিও কিন্তু 1958-এ তৈরি হয়েছিল। আর এটার হেড অফিস আমাদের কোথায়? নিউ দিল্লিতে তৈরি হয়েছে। রাইট, এটার হেড অফিস কোথায়? নিউ দিল্লি। মানে এই সালটা টেনেই আমি জাস্ট বললাম। চলে গেলাম পরের পার্টে। ইন্ডিয়াস ফার্স্ট ফিজিক্যাল ন্যাশনাল যোগাসানা চ্যাম্পিয়নশিপ, মানে যোগা করে না, যোগ আসন যেটাকে আমরা বলি, তো সেই যোগাসন চ্যাম্পিয়নশিপ হ্যাজ বিন অর্গানাইজড ইন ভুবনেশ্বর, ওড়িশা। একটু আগেই ওড়িশা সম্পর্কে আমরা পড়লাম। রোড সেফটি মেজারমেন্টের জন্য তারা একটি স্কিম লঞ্চ করেছে, সেই স্কিমের নামটি বলো। ওড়িশা গভর্নমেন্ট রোড সেফটি স্কিমের জন্য একটি স্কিম লঞ্চ করেছে, যেখানে বহু মানুষকে ট্রেনিং প্রোভাইড করা হবে ফার্স্ট এডের জন্য বা ইনিশিয়াল স্টেপ নেওয়ার জন্য। তো নামটি কি? ওড়িশার সেই স্কিমটির বা প্রকল্পটির নাম কি? রাক্ষক। গুড। অচিন্ত, একটু আগেই পড়িয়েছি, তার নাম কি হয়ে যাচ্ছে? রাক্ষক। রাক্ষক নামের স্কিমকে লঞ্চ করেছে ওড়িশা গভর্নমেন্ট, লঞ্চ করেছে। সেই ওড়িশার আরও একটি নিউজ হয়ে যাচ্ছে, আমাদের যে যোগাসন চ্যাম্পিয়নশিপ আছে, ন্যাশনাল ফিজিক্যাল, ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপ আর ন্যাশনাল যোগা ডে কবে সেলিব্রেট করি বলো? এটিও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। ন্যাশনাল যোগা ডে আমরা কবে সেলিব্রেট করে থাকি? 21শে জুন সেলিব্রেট করে থাকি। একটু বড় করে লিখে নইলে দেখতে পাবি না তোরা। ন্যাশনাল যোগা ডে আমরা কবে সেলিব্রেট করে থাকি? 21শে জুন আমরা সেলিব্রেট করে থাকি ন্যাশনাল যোগা ডে। ক্লিয়ার? তাহলে এই ন্যাশনাল যোগা ডে হিসাবে যোগাসন চ্যাম্পিয়নশিপ ভুবনেশ্বর ওড়িশাতে এটা অর্গানাইজ করা হয়েছে। Moving to the next part, in tennis, Novak Djokovic defeated Daniil Medvedev to win the 2021
Rolex Paris Master Final Title on November 7 at the Bercy. এটা একটুখানি লেট দিয়েছি আমি, মানে হঠাৎ করে পুরনো পেপার ঘাঁটতে ঘাঁটতে পাওয়া। আচ্ছা, এই সম্পর্কে বলে রাখি, এই যে খেলার নামগুলো সেগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। সেই জন্য আমি তোমাদের বলেছিলাম স্পোর্টস রিলেটেড একটা আলাদা কপি করবে, মানে একই কপির মধ্যে আলাদা পাতা করবে। আর এখান থেকে WBCS এ যেরকম প্রশ্ন জিজ্ঞেস করে উইনার লিস্ট, সেই রকমভাবে ব্যাংকের প্রশ্নতে তো থাকেই থাকে, এবং SSCর যে প্রশ্নগুলো সেখানেও কিন্তু পরীক্ষাগুলো থেকে থাকে, রাইট? আর যখনই তোমাদের সিটেট হয়ে যাবে, তো সিটেটে মনে রাখবে সেটা 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, তো সেক্ষেত্রে এখন থেকেই তোমরা নিলে তবে সিটেটে গিয়ে ভালো একটা পর্যায়ে পৌঁছে যাবে, অটোমেটিক্যালি সব কিছু মনে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো কে জিতে নিয়েছে এখানে। রোলেক্স প্যারিস 2021 রোলেক্স প্যারিস মাস্টার, এটার ফাইনাল টাইটেল জিতে নিয়েছেন নোভাক জকোভিক। তোমাকে প্রশ্ন এটাও জিজ্ঞাসা করতে পারে, নোভাক জকোভিক রোলেক্স প্যারিস মাস্টার ফাইনান্সিয়াল যেটি টাইটেলটি জিতেছেন, তিনি কাকে হারিয়েছেন? কাকে হারিয়েছেন সেটা হয়ে যাচ্ছে ড্যানিলকে হারিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জোয়ানে ব্রেভো has announced retirement from the international cricket. তাহলে দুটো প্রশ্ন এই সিম্পল লাইন থেকে, বারংবার আমি বলি প্রশ্ন বুঝতে শেখো, দুটো লাইন, দুটো এই লাইনটা থেকে দুটো কোয়েশ্চেন, সেটা হয়ে যাচ্ছে এই যে জোয়ানে ব্রাভো কোন খেলার সাথে যুক্ত, ঠিক, ওয়ানে ব্রাভো কোন খেলার সাথে যুক্ত এবং তার সাথে সাথে কোন কান্ট্রির সাথে তিনি যুক্ত, এই দুটো প্রশ্ন তোমার কি হয়ে যাবে এখান থেকে জিজ্ঞাসা করে নেবে। যারা স্পোর্টস সম্পর্কে নলেজ রাখো বা যারা খেলা দেখো, ঠিক, তারা তো সকলেই জানো, কিন্তু বহু কারো আছে যারা খেলা সম্পর্কে সত্যি সত্যি ইন্টারেস্টটা খুব কম। তো যাদের ইন্টারেস্ট কম তারা কিন্তু বাবু ইন্টারেস্ট খেলাতে না নিলেও তাদের যে উইনার আছে সেই উইনারের লিস্টে কিন্তু তোমাকে এই নামগুলো নিয়ে নিতে হবে, কোন খেলার সাথে যুক্ত আর কার সাথে যুক্ত, কোন দেশের হয়ে সে খেলে, ব্যাস। তার পরের পার্টে PM Narendra Modi will dedicate India's first world-class railway station at the Habibganj in Bhopal on November 15, 2021। মানে কাল বাদ দিয়ে পরশু সোমবার দিনকে কি করা হবে? সোমবার দিনকে ভারতবর্ষের প্রথম ওয়ার্ল্ড ক্লাস রেলওয়ে স্টেশন ওপেন করা হচ্ছে। এই ওয়ার্ল্ড ক্লাস রেলওয়ে স্টেশন বলতে কি বোঝানো হচ্ছে? তো এই হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন উইল হ্যাভ অল ফেসিলিটিস দ্যাট আর অ্যাভেলেবল অ্যাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস। একটা এয়ারপোর্টে যা যা ফেসিলিটিগুলো থাকে সেই সমস্ত ফেসিলিটি কি হয়ে যাবে এখান থেকেই কিন্তু তুমি এবার পেয়ে যাবে। ইট হ্যাজ বিন বিল্ট বাই দ্য প্রাইভেট কোম্পানি নেম দ্য বানসাল গ্রুপ আন্ডার দ্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ঠিক, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলতে কি বোঝানো হয়, এর অনেক কটা মডেল থাকে, তার মধ্যে একটা ফেমাস মডেল আমি তোমাদের বলে দিচ্ছি, যেখানে এই যে বানসাল গ্রুপ এইটা তৈরি করতে কোনো টাকা সরকারের কাছ থেকে নেবে না, রাইট? কোনো টাকা নেবে না, তাহলে সে কি করলো, সেই ইনভেস্ট করে দিল। ইনভেস্ট করার পর একটা সার্টেন টাইম পর্যন্ত এইটার থেকে যা আর্নিং হবে সেই সমস্ত আর্নিং কার কাছে যাবে, এই বানসাল গ্রুপের কাছে যাবে। মনে করো 30 বছর ধরে যা যা আর্নিং হয়েছে সমস্ত কিছু কার কাছে যাবে, বানসাল গ্রুপের কাছে যাবে, রাইট? এবং যাওয়ার পর তারপর সেটা সরকারের হাতে তুলে দেওয়া হয়। এইভাবেও কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চলে, যেখানে সরকারের ইনভেস্টমেন্ট থাকে না, প্রাইভেট ইনভেস্টমেন্ট থাকে, কিন্তু সরকারি প্রপার্টি থেকে যে রিটার্নটা পাচ্ছে একটা সার্টেন টাইম পর্যন্ত প্রাইভেট কোম্পানি পাবে, তারপরে কে পাবে, সেখান থেকে সরকার পেতে আরম্ভ করবে। ঠিক আছে? এখান থেকে যদি প্রশ্নের ফরম্যাটে দেখো তাহলে তোমাকে প্রশ্নতে কি জিজ্ঞেস করবে? প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা হবে যে ভারতবর্ষের প্রথম ওয়ার্ল্ড ক্লাস রেলওয়ে স্টেশন যেখানে সমস্ত রকমের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্যাসিলিটি থাকবে সেটি কোথায় তৈরি হয়েছে? সেটি কোথায় তৈরি হয়েছে? হাবিবগঞ্জ। কোথায়? হাবিবগঞ্জ, which is located in Bhopal, that means in MP। এইটার পার্টনারশিপে যেটি তৈরি হয়েছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি হয়েছে, কোন কোম্পানির সাথে পার্টনারশিপে এটি তৈরি হয়েছে? তো তার অ্যান্সার হয়ে যাবে বানসাল গ্রুপের সাথে এটি তৈরি হয়েছে। ইয়েস অনিন্দ, একদম ক্লিয়ার। ভোপাল কোথায় অবস্থিত? এমপিতে অবস্থিত। ভোপাল সম্পর্কে যখনই শুনি তখন কি মনে হয়? ভোপাল গ্যাস ট্র্যাজেডির কথা বলা হয়।
রাইট? এই ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল, মর্মান্তিক যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল, সেটি কত সালে হয়েছিল সেটি আমাকে বলবে, যেটি আমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় বেশ কয়েকবার আসা প্রশ্ন। ভোপাল গ্যাস ট্র্যাজেডি কোন সালে হয়েছিল? 1984-এ হয়েছিল, রাইট? 1984 ডিসেম্বর নাগাদ এইটি হয়েছিল। এবং তার সাথে সাথে আরও এটা থেকে জিজ্ঞাসা করা হয় যে এখান থেকে যে গ্যাসটি লিক হয়েছিল সেই গ্যাসটির নাম কি? তার নাম কি ছিল? সেটার নাম হয়ে যাচ্ছে মেথাইল আইসো সায়ানেট। ঠিক আছে, মেথাইল আইসোসায়ানেট এইটি হয়ে যাচ্ছে গ্যাস, যে গ্যাসটি রিলিজ হয়েছিল। যদি আমরা মধ্যপ্রদেশের কথা বলি, তাহলে মধ্যপ্রদেশে আমাদের তিনটে, ভোপাল উইচ ইজ লোকেটেড ইন মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশে আমাদের অনেক কটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক তো অনেকই আছে, বায়োস্ফিয়ার রিজার্ভও বেশ কয়েকটি আছে। তার মধ্যে কি কি আছে? পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং আচানক মার আমারকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ। সো পাঞ্চমারি, পান্না, আচানকমার, আমারকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ, এই তিনটে কোথায়? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের যদি আমি কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি চলছে? ন্যাশনাল পার্কও অনেক কটি রয়েছে, তার মধ্যে পান্না রয়েছে, তার মধ্যে পাঞ্চমারি, এছাড়া পেঞ্চ রয়েছে, কানহা রয়েছে, পেঞ্চ রয়েছে, কানহা রয়েছে, কুনো রয়েছে। এই সবকটি ন্যাশনাল পার্কও আমাদের কোথায় অবস্থিত? সেটি মধ্যপ্রদেশেই অবস্থিত। গুড। চলো, তোমরা নিজেরাও এখান থেকে অনেক কটাই অ্যান্সার করেছো। এবার আমরা চলে গেলাম পরের পার্টে। নেক্সট পার্টে দেখো, আমি এটা আবার মুছে দিলাম। নেক্সট পার্টে অলিম্পিক ব্রোঞ্জ মেডেলিস্ট বিবেক সাগর প্রসাদ will lead the Indian junior men's hockey team for the Federation of International Hockey Men's Junior World Cup 2021, which scheduled to be begun in Bhubaneswar, Odisha. Again, another news for the Odisha. এখানে কি দেখতে পেলাম? অলিম্পিকের যিনি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন, যার নাম কি? বিবেক সাগর প্রসাদ। নাম কি? বিবেক সাগর প্রসাদ। উনি কি করবেন? আমাদের এই যে জুনিয়র মেন্স হকি টিম রয়েছেন, জুনিয়র মেন্স হকি টিম রয়েছে, সেই জুনিয়র মেন্স হকি টিমে কি করবেন? উনি প্রতিনিধিত্ব করবেন। এই জুনিয়র মেন্স হকি টিমকে যে প্রতিনিধিত্ব করছেন, এই খেলাটি মানে এটি দলটি কোথায় পার্টিসিপেট করতে যাচ্ছে? এটি হয়ে যাচ্ছে আমাদের হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ হচ্ছে। হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেটি কোথায় হচ্ছে? ভুবনেশ্বর। দেখো, ব্যাপারটা কিন্তু অনেক কটায় প্রশ্ন এখান থেকে অ্যারাইজ হতে পারে। তোমাকে এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের ভেন্যু কোনটা? তো তোমার 1 নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাবে ভুবনেশ্বর, রাইট? তোমার ভেন্যু জিজ্ঞাসা করবে, তো 1 নাম্বার কোয়েশ্চেনের উত্তর হয়ে যাচ্ছে তোমাদের ভুবনেশ্বর। ঠিক আছে? তারপরের পার্টে তোমাকে কি জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করবে যে ভুবনেশ্বরে যে হকি মেন্স জুনিয়র কাপ হচ্ছে, সেখানে আমাদের ভারতীয় টিমকে প্রতিনিধিত্ব কে করবেন? তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? বিবেক সাগর। 3 নাম্বার প্রশ্ন যদি জিজ্ঞেস করে, তাহলে হয়ে যাচ্ছে বিবেক সাগর প্রসাদ ইজ রিলেটেড টু, বিবেক সাগর প্রসাদ ইজ রিলেটেড টু উইচ গেম? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে হকি। তাহলে এটি একটা প্রশ্ন হয়ে গেল। বিবেক সাগর হকি খেলার সাথে যুক্ত, যিনি অলিম্পিকে কোন মেডেল জিতে নিয়েছেন? তিনি অলিম্পিকে কি জিতেছেন? ব্রোঞ্জ মেডেল জিতেছেন। তার মানে এই একটা প্যারাগ্রাফ থেকে আমরা কটা পেলাম? আমরা টোটাল 4টে কোয়েশ্চেন্স কিন্তু পেয়ে গেলাম, রাইট? 4টে কোয়েশ্চেন্স কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। চলে যাচ্ছি পরের পার্টে। তারপর দেখো, কেরালা স্টার্ট আপ মিশন, কেরালা স্টার্ট আপ মিশন অ্যান্ড সিসকো লঞ্চ প্যাড অ্যাক্সিলারেটর প্রোগ্রাম, মানে ক্ল্যাপ করা হয়েছে। কেরালা একটা স্টার্ট আপ মিশন নিয়েছে বা একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, যার নাম কি? যার নাম হয়ে যাচ্ছে সিসকো লঞ্চ প্যাড
accelerator program CLAP. So CLAP program has been launched by Kerala government. কিসের জন্য করা হয়েছে? স্টার্টআপ বিজনেসের জন্য করা হয়েছে। সেট টু জয়েন্টলি হোস্ট দ্য পায়োনিয়ারিং টেকনোনিয়ারশিপ, যেটাকে বলা হয় না এন্টারপ্রেনিয়রশিপ, তো সেটাই হয়ে যাচ্ছে টেকনোপ্রেনিয়রশিপ, মানে টেকনোলজি রিলেটেড এন্টারপ্রেনিয়র। বোঝা গেছে? এন্টারপ্রেনিয়রশিপ বলা হয়। এন্টারপ্রিনারশিপের বাংলাটা জানি না, আমি তোমাকে ঠিক মানে বোঝানোর চেষ্টা করছি। হোয়াট ইজ লাইক, আমি কোনো বিজনেস অর্গানাইজ করলাম, আমি একটা বিজনেস এস্টাবলিশ করলাম, তো আমি কি হয়ে যাব? ওমেন এন্টারপ্রেনিয়র, রাইট? তো এইটাকে বলা হয় যাচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ, তো সেটা টেকনোলজি রিলেটেড হবে, তো সেইটাকে কি বলা হয়ে যাচ্ছে? টেকনোপ্রেনিয়রশিপ সিরিজ। তো একটা টেকনোপ্রেনিয়রশিপ সিরিজ যার নাম হয়ে যাচ্ছে ক্ল্যাপ, সেই ক্ল্যাপটিকে লঞ্চ করেছে কেরালা গভর্নমেন্ট, লঞ্চ করেছে। কেরালা গভর্নমেন্টের যদি কথা বলি, কয়েকদিন আগেই আমরা পড়েছি কেরালা গভর্নমেন্ট কি করেছিল, হারিতা হারিতা কর্মা যোজনা কে লঞ্চ করেছিল? কেরালা গভর্নমেন্ট লঞ্চ করেছিল, যেখানে কি করা হবে, বাড়ি বাড়ি গিয়ে ডিগ্রেডেবল এই যে ডিফারেন্স টাইপ অফ ওয়েস্ট আছে সেইটাকে আমরা কি করব, কালেক্ট করব এবং পরিবেশটাকে আরো ভালোভাবে কি করা যাবে, ডিল করা যাবে, রাইট? আমরা যদি কেরালার যদি কথা বলি, তাহলে কেরালা সম্পর্কে পেরিয়ার রিভার, পেরিয়ার ড্যাম, সেটি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে আমাদের যেটি ইম্পর্টেন্ট সেটা হয়ে যাচ্ছে কেরালার দুটি ক্লাসিক্যাল ডান্স আছে, দুটো ক্লাসিক্যাল ডান্স, একটা হয়ে যাচ্ছে কথাকালি আর একটা হয়ে যাচ্ছে মোহিনীআট্যম। ঠিক, মালায়ালাম ভাষা হচ্ছে কেরালার, সেই ভাষাটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে যাচ্ছে। কেরিয়ার সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক আমাদের কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত। ঠিক আছে, আনাইমুদি এর্নাকুলাম কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত। ওয়েল ডান। ঠিক আছে, আর বায়োস্ফিয়ার রিজার্ভের যদি কথা বলা হয়, তাহলে কেরালার সাথে তামিলনাড়ু মিলে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, তার নাম হয়ে যাচ্ছে আগস্তা মালাই। আর কেরালার সাথে তামিলনাড়ু এবং কর্ণাটকা মিলে হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ইয়েস, ইদ্দুকি ড্যাম, গুড, ভেরি গুড। গুড। অ্যান্ড তার সাথে সাথে ভেম্বানাথ লেক, এটাও কিন্তু তোমাকে দেখতে হবে। ভেম্বানাথ লেক আমাদের কোথায় অবস্থিত? দ্যাট ইজ অলসো লোকেটেড ইন কেরালা, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেম্বানাথ লেক কোথায়? কেরালা। হ্যাঁ হবে, আজকে হবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেড ব্যাচে হবে, 8টার থেকেই তো আছে আজকে। আচ্ছা, ওয়েনাথ লেক সেটাও আছে কেরালাতে, গুড। চলো, কেরালা সম্পর্কে আমরা অনেক কিছু দেখে নিলাম। তার পরের পার্টে হচ্ছে জার্মান ওয়াচ in collaboration with the Climate Action Network and the New Climate Institute published the Climate Change Performance Index 2022। তাহলে সবার প্রথমে এখান থেকে যে প্রশ্নটি আসছে সেটি হয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স এটিকে লঞ্চ করেছে জার্মান ওয়াচ বলে একটা অর্গানাইজেশন, যে সব কিছু দেখে, ওয়াচ ডগ যেটাকে বলা যায়। তো জার্মান ওয়াচ ইন কোলাবোরেশন উইথ কার বলেছে? ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক অ্যান্ড দ্য নিউ ক্লাইমেট ইনস্টিটিউট, ঠিক এইটার সাথে লঞ্চ করেছে। এখানে এই যে ক্লাইমেট চেঞ্জ ইন্ডেক্সের মধ্যে ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে আমাদের 10তম। ভারতবর্ষের র্যাঙ্ক কত? 10। দিস ইজ ইম্পর্টেন্ট অবভিয়াসলি। এবং ডেনমার্ক হয়ে যাচ্ছে প্রথম, তারপরে হয়ে যাচ্ছে সুইডেন এবং নরওয়ে। সো ডেনমার্ক আমার হয়ে গেল 1 নম্বরে, সুইডেন হচ্ছে আমাদের 2 নম্বরে এবং নরওয়ে হচ্ছে আমাদের 3 নম্বরে। যদিও আমাদের প্রথমটাই দরকার পড়ে, দ্বিতীয়টা দরকার পড়ে না। দেখো, একটা কথা মনে রাখবে, র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যখন তুমি চেক করছো, যখন ওয়ার্ল্ডের র্যাঙ্কিং দেখবে, তো ইন্ডিয়ার র্যাঙ্কিং দেখবে এবং টপ কে আছে শুধুমাত্র সেটাই দেখতে হবে। কিন্তু যখন মনে করো তুমি আমাদের ভারতবর্ষের স্টেটের র্যাঙ্কিংও দেখছো, যে কোন রাজ্য প্রথম হয়েছে, কোনো স্টেট র্যাঙ্কিং বেরিয়েছে,
তো রিমেম্বার, এই স্টেট র্যাঙ্কিং যখন তুমি দেখবে তখন তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে কিন্তু 1, 2, 3 তিনটেই দেখতে হবে, কারণ তিনটেই তোমাকে জিজ্ঞাসা করা হয়ে থাকে। বাহ, ভেরি গুড অর্ণব। চলো, তারপরে দেখো, এখান থেকে তাহলে তোমাকে প্রশ্ন যেটা জিজ্ঞেস করছে সেটা হয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স কে লঞ্চ করেছে, তো তুমি সেইখানে আনসার দেবে জার্মান ওয়াচ উইথ দ্য কোলাবোরেশন অফ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক এবং নিউ ক্লাইমেট ইনস্টিটিউট, রাইট? এই তিনটে অর্গানাইজেশন মিলে করা হয়েছে। ভারতবর্ষের র্যাঙ্ক কত? সেটা হয়ে যাচ্ছে 10th র্যাঙ্ক। প্রথম কে হয়েছে? প্রথম হয়ে যাচ্ছে আমাদের ডেনমার্ক। এটা হয়ে গেল আমাদের এখানকার প্রশ্ন। তারপরের পার্টে, ওয়ার্ল্ডের লার্জেস্ট বাইলেন রোড টানেল সেলা টানেল is being built on the Balipara Chardwar Tawang Road by the Border Roads Organizations। তার মানে বর্ডার রোড অর্গানাইজেশনস কি করেছে? আন্ডার দ্য প্রজেক্ট ভার্তাক, এই ভার্তাক প্রজেক্টের আন্ডারে সেলা টানেল তৈরি করছে। সো দিস ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, আমি কিন্তু আগে থেকেই বলে রাখছি। তোমাকে এই সেলা টানেল থেকে যেভাবে খুশি প্রশ্ন দিতে পারে, সবকটা প্রশ্নের আমি সাজিয়ে গুছিয়ে লিখে এনেছি, আমি দেখাবো, তোমরা একটু ভালো করে দেখো। তাহলে দেখো, ওয়ার্ল্ডের লংগেস্ট বাইলেন রোড কোনটি? ওয়ার্ল্ডের লংগেস্ট বাইলেন রোড টানেল, বেসিক্যালি রোড, নট এক্স্যাক্টলি রোড টানেল। ওয়ার্ল্ডের লংগেস্ট বাই টানেল রোড টানেল, তার নাম কি? তার নাম হয়ে যাচ্ছে সেলা টানেল। সো দিস ইজ 1 নাম্বার কোয়েশ্চেন। আমি 1, 2, 3, 4 রোমানে দিচ্ছি। 1, ঠিক। তারপর তোমাকে বলা হবে সেলা টানেল কোথায় তৈরি করা হচ্ছে? সেলা টানেল আমাদের হচ্ছে বালিপাড়া চৌদার তাওয়াং রোড। কোন রোডের সাথে সেলা টানেলটাকে কানেক্ট করা হচ্ছে? তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে, বালিপাড়া চারদুয়ার তাওয়াং রোড, ঠিক গেল। এটা কার দ্বারা তৈরি করা হচ্ছে? বর্ডার রোড অর্গানাইজেশনের দ্বারা এটিকে তৈরি করা হচ্ছে। কার দ্বারা তৈরি করা হয়েছে? বর্ডার রোড অর্গানাইজেশনের দ্বারা এটিকে তৈরি করা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, আন্ডার দ্য প্রজেক্ট ভার্তাক, তার মানে কোন প্রজেক্টের মাধ্যমে করা হয়েছে? ভার্তাক প্রজেক্টের মাধ্যমে এটিকে লঞ্চ করা হয়েছে, ঠিক। তারপর দেখো, এখান থেকে 4টে কোয়েশ্চেন্স অলরেডি হয়ে গেল, কিন্তু মুভিং টু দ্য নেক্সট পার্ট, তারপরেরটাই কি বলেছে দেখো, সেলা টানেল ইজ অ্যান আন্ডার কনস্ট্রাকশন রোড টানেল being constructed at the 3000 meter. It is being built to provide all-weather connectivity between Guwahati in Assam to Tawang in Arunachal Pradesh. কি করা হয়েছে? এই রোডটা করার ফলে যেটা হবে সেটা হচ্ছে অল ওয়েদার কানেক্টিভিটি থাকবে। অল ওয়েদার কানেক্টিভিটি, সবসময় কানেক্টিভিটি থাকবে কিসের? আসামের সাথে অরুণাচল প্রদেশের। ইট ইজ বিং এক্সাবিটেড বিলো দ্য 4200 মিটার সেলা পাস, যেটা আমাদের সেলা পাস উইচ ইজ লোকেটেড ইন অরুণাচল প্রদেশ, সেখান থেকে এটিকে তৈরি করা হচ্ছে এবং এটি ন্যাশনাল হাইওয়ে 13 সেকশনের সাথে কিন্তু যুক্ত। তাহলে এই পুরো পার্টটা থেকে আরও একটি হয়ে যাচ্ছে সেলা টানেল কাকে কাকে কানেক্ট করছে, সেটি হচ্ছে গুয়াহাটি তার সাথে তাওয়াং, রাইট? কার সাথে কানেক্ট করছে? গুয়াহাটির সাথে তাওয়াংকে কানেক্ট করছে। এবং এটি কত নাম্বার ন্যাশনাল হাইওয়ের সাথে যুক্ত? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে হাইওয়ে নাম্বার 13। বুঝতে পারলে? সো সেলা টানেল কত নাম্বার ন্যাশনাল হাইওয়ের সাথে যুক্ত? তোমাদের উত্তরে কি হয়ে যাবে? 13 নাম্বার ন্যাশনাল হাইওয়ের সাথে এটি যুক্ত। পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা আমাকে ফটাফট বলবে। কোথায় কানেক্ট করা আছে সেটাই এখানে দেওয়া হয়েছে, ন্যাশনাল হাইওয়ে 13 এর সাথে এটি যুক্ত, ব্যাস এটাই।
বুঝেছো? আমি বারংবার বলছি, একটুখানি ওই লক্ষ্মী ভালো, লক্ষ্মী একটা জিনিসই খারাপ, সেটা হচ্ছে চঞ্চলা। আমাদের যে বাঙালিদের লক্ষ্মী সেটি হচ্ছে খুবই চঞ্চলা। আজ তোমার বাড়িতে থাকবে, কালকে আবার অন্য কোথাও উড়ে গিয়ে চলে যাবে, খুব চঞ্চলগিরি করে। তো লক্ষ্মীকে বসিয়ে রাখতে হয়, আর লক্ষ্মীকে বসিয়ে রাখতে গেলে কি করতে হবে, তোমাকেও নিজে বসে থাকতে হবে। মানে এই যে তোমরা, মানে আমি দেখতে পাচ্ছি লগ ইন করে এখানে আসছে, আবার যাচ্ছে, আবার বেরিয়ে আসছে, আবার যাচ্ছে, ডিয়ার এইভাবে হবে না। তোরা যদি এই যাযাবরের প্রাণীর মতো ঘুরে বেড়াস তাহলে জীবনে হবে না। অ্যান্ড আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যদি কথা বলো, কারেন্ট অ্যাফেয়ার্সে তুই ভাব, তুই হয়তো পড়লি সেলা টানেল কোথায় তৈরি হয়েছে, কোথায় উদ্বোধন হয়েছে, এইগুলো দু একটা ইনফরমেশন পড়ে নিলি, কিন্তু তুমি ভাবো তুমি যদি রিডিং পড়ো, বেসিক্যালি তুমি এখান থেকে ধরনের যে কোয়েশ্চেন আছে, ছটা ধরনের কোয়েশ্চেনই অ্যান্সার করতে পারছো। অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট। তাই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার যে ধারণাটা একটু চেঞ্জ করতে হবে, একটু হেডলাইন্সগুলো পড়ে নিয়ে তারপর এমসিকিউতে যেতে হবে। শুধু এমসিকিউর পিছনে কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে অ্যাটলিস্ট ছুটো না। বুঝতে পেরেছো? আর তোমাদের যদি কোনো বন্ধু বান্ধবও ছুটতে থাকে, তাকে বল যে বাবা একটুখানি চঞ্চলা লক্ষ্মী না হয়ে বাড়িতে বসো, বাড়িতে বসে একটু ঠিকভাবে পড়াশোনা করো, তাহলে দেখবি লক্ষ্মী অটোমেটিক্যালি তোর কাছে এসে বসে রয়েছে। এই যাওয়া আসাটা খুব ইরিটেটিং, মানে কিছু দেখলাম আবার ঠিক আছে আবার পরে দেখে নেবো, নো প্লিজ ডোন্ট ডু দিস। পড়তে গেলে একদম ঠিকভাবে পড়ো। COP26 কনফারেন্স, এটা নিয়ে বারংবার বলা হয়েছে। COP26 কনফারেন্স, এটি বেসিক্যালি কিসের জন্য? এটি হয়ে যাচ্ছে আমাদের এনভায়রনমেন্টের জন্য একটা কনফারেন্স। কোথায় অনুষ্ঠিত হচ্ছে? গ্লাসগোতে অনুষ্ঠিত হচ্ছে। কয়েকদিন আগে কিন্তু এই গ্লাসগোর অনুষ্ঠানেই কি করা হয়েছিল, আমাদের যিনি আছেন তিনি অনেক তথ্য রেখেছেন, কি করে আমরা কতদিনের মধ্যে কার্বন নিউট্রাল হয়ে যাব, সেই সমস্ত টার্গেট প্রোভাইড করা হয়েছে। একটা পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু আমরা প্রোভাইড করেছিলাম। তো এই COP26 কনফারেন্স গ্লাসগোতে যেটি হয়েছে, তার সাথে আরও একটি যুক্ত হয়েছে, দেখো, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট ইজিপ্ট, এই কনফারেন্স থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, বুঝতে পারলে? কনফারেন্স থেকে কিন্তু প্রচুর প্রচুর কোয়েশ্চেন থাকবে, থিম থেকে শুরু করে ইন্ডিয়া কি বলেছে, ইন্ডিয়া কোন বিষয়ের ওপর ফোকাস করেছে, সব কিছুই তোমাদের জিজ্ঞাসা করবে। তো দেখো, was decided Egypt will host COP27, মানে COP26 কোথায় হচ্ছে? গ্লাসগোতে হচ্ছে। COP27 ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স 2022-এ হবে। তাহলে 2022-এর COP27-এর যে ডিক্লারেশন বা বলতে পারো যে কনফারেন্সটি, সেটি কোথায় হতে চলেছে? ইজিপ্টে হতে চলেছে, রাইট? অ্যান্ড ইজিপ্ট উইল হোস্ট দ্য কনফারেন্স, ইজিপ্ট উইল হোস্ট দ্য কনফারেন্স ইন দ্য রেড সি রিসর্ট অফ দ্য শর্ম এল শেখ। কোথায় করবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, রেড সি রিসর্ট অফ শর্ম এল শেখ, এইখানে এটি হোস্ট করবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইউনাইটেড আরব আমিরেটস, তাই সে COP28 ইন্টারন্যাশনাল ক্লাইমেট কনফারেন্সটা 2023 সালে কি করবে? লঞ্চ করবে, মানে হোস্ট করবে। তাহলে দেখো কে কোনটা হোস্ট করছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? যারা কপ বলতে বুঝতে পারছো না, আমি বলে দিচ্ছি, কপ কথাটার মানে হয়ে যাচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিজ। কনফারেন্স, কেউ যদি বুঝতে না পারো আমি বলছি, কনফারেন্স অফ দ্য পার্টিজ, মানে অনেক পার্টি মিলিয়ে এখানে কি করা হচ্ছে, একটা কনফারেন্স বা সামিট মতন হচ্ছে, রাইট? এইটা একটি এগ্রিমেন্টের মাধ্যমে হয় এবং সেটি 1994 থেকে বোধহয় করা হচ্ছে। আর সেই হিসাবে এটি 26তম, কততম? 26তম কনফারেন্স, তাই বলা হয়েছে COP26। এর পরেরটা হবে 27তম কনফারেন্স, তাই বলা হয়েছে তোমাদের কি COP27। তার পরেরটা হচ্ছে COP23। তাহলে COP26 কোথায় হচ্ছে? গ্লাসগো, রাইট? COP27 কোথায় হবে? সেটি হচ্ছে আমাদের ইজিপ্ট। এবং COP28 আমাদের কোথায় হবে? ইউনাইটেড আরব এমিরেটস। আই হোপ কে নাও ইট ইজ ক্লিয়ার ফর এভরিওয়ান। জয়াবতী কপটা বলেছিলাম বোধহয়, কিন্তু এই ভেন্যুটা তো ডিক্লেয়ার হয়েছে নতুন। ঠিক আছে, চলো চলে গেলাম পরের পার্ট, আমাদের WBCS, আমাদের যে সমস্ত পেড কোর্সগুলো আছে তার মধ্যে রেলের
রেলের জন্য যদি প্রিপারেশন নিতে চাও তাহলে রেলওয়ের গ্রুপ ডি, এটা আমাদের ডিসেম্বর মাসে শুরু হচ্ছে, তোমাদের পরীক্ষা হতে হতে ফেব্রুয়ারির আগেতে কোনো চান্স আছে বলে আমার মনে হয় না। আরআরসি, এটা আরআরসি হবে। আরআরসির যে গ্রুপ ডি আছে সেই গ্রুপ ডির কমপ্লিট যে প্রিপারেশনটা সেটা নিতে পারো Y266 এই কোড ডিকে দিয়ে। এই কোড ডি দিলে তোমরা ডিসকাউন্টে এই গ্রুপটি পেয়ে যাবে। যারা ডাব্লিউবিসিএস দিতে চাইছো, অপশনাল পেপার তো তোমাদের নিতে হবে যদি তোমরা অফিসার হতে চাও। ডাব্লিউবিসিএস এর দেখো A B C D 4টে ভাগ থাকে। তুমি যদি গ্রুপ সি গ্রুপ ডির জন্য দিতে চাও তাহলে কোনো রকম অপশনাল পেপার পড়তে হয় না, ঠিক আছে। আর যদি মনে করো এ এবং বি এর জন্য দাও তখন তোমাকে কি দিতে হয়, অপশনাল পেপার নিতে হয়, একটা অ্যাডিশনাল পেপার যেখানে তোমাকে লিখে পরীক্ষা হবে। তুমি বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, লিখে পরীক্ষা হবে। আর এই অপশনালে কিছু কিছু ফেমাস অপশনাল হচ্ছে অ্যানথ্রোপোলজি, সোশিওলজি আর আমাদের এইটি, ঠিক। তাহলে অপশনালের ক্ষেত্রে হিস্ট্রির অপশনালের কিন্তু বিরাট দাম, সেই হিস্ট্রি অপশনাল আমাদের শুরু হতে চলেছে। তো তোমাদের যদি মনে করো, তোমাদের যদি দরকার পড়ে যে তোমরা যদি মনে করছো নেবে, তাহলে অতি অবশ্যই কিন্তু Y266 এই কোড দিয়ে নিয়ে নিও। আর যদি তোমরা মহাপ্যাক কেনো, এইটা তো এমনিতেই ফ্রি পেয়ে যাবে। মহাপ্যাক কিনলে তো ডাব্লিউবিসিএস এর সমস্ত কোর্স ফ্রি। কোন কোড? Y266, এটি তোমাকে এক্সট্রা 2% অফ কিন্তু দিয়ে দিচ্ছে, বুঝতে পারলো? এক্সট্রা 2% অফ Y266 তোমাকে দিচ্ছে। তার পরের পার্টে দেখো, তার পরের প্রশ্নে বলা হয়েছে, এবার এখানে রিভিশনে চলে এসেছি আমরা। হুইচ নেশন বিকাম দ্য 101 মেম্বার কান্ট্রি অফ দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স? ফটাফট তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সার দেবে। ব্যাংকিং অ্যাওয়ারনেসের ওপর আপনার কোনো T20 সিরিজ আছে? ব্যাংকিং অ্যাওয়ারনেসের ওপর T20 আনিনি বাবু, কারণ ব্যাংকিং অ্যাওয়ারনেসের জন্য আমাদের IBPS এরই ব্যাচ আছে। IBPS এর ব্যাচ যেটি আছে সেই ব্যাচে আমি তোমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস করছি। ব্যাংকিং অ্যাওয়ারনেস বাবু 20 খানা লেকচারে আসবে না, বুঝতে পারলে? IBPS ব্যাচে আমার 40 লেকচার আছে, আর সেই 40 লেকচারে আমি তোমাদের ক্লাস নেব। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই IBPS এর যদি কথা বলো T20 সিরিজের মধ্যে ইট ইজ নট পসিবল। তো আমি সেটা T20-তে না নিয়ে আমি পুরো IBPS এর ব্যাচেই নিচ্ছি। তো তোমরা যদি IBP এইটা শিখতে চাও তাহলে IBPS এর ব্যাচটা তোমরা নিয়ে নিতে পারো। আর রিক্যাপের টাইম নেই ডিয়ার, রিক্যাপ তোমরা কোয়েশ্চেনের মধ্যেই চলে আসবে। বলো এখানে কি বলা হয়ে যাচ্ছে, 124 জন মিলে এটি অ্যালায়েন্স করেছিল, 124 জনের এটি গ্রুপ, কিন্তু সেখানে এগ্রিমেন্টে সাইন 101 নাম্বারে কে করেছে, সেটি হয়ে যাচ্ছে আমাদের ইউএস করেছে। চলে গেলাম পরের পার্ট। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া আউট অফ 30 কান্ট্রিজ ইন দ্য ফার্স্ট এডিশন অফ গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্স? গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্সে ভারতবর্ষের র্যাঙ্ক কত? নো রিক্যাপ, টাইম নেই, তাহলে পিছনের কোয়েশ্চেন্স করানো যাবে না, আজকে অনেক হেডলাইন্স আছে। বলো। ইয়েস, কোয়েশ্চেন্স নাম্বার 18, এটা কোয়েশ্চেন্স নাম্বার 2 এর অ্যান্সার হয়ে যাচ্ছে 18। তাহলে দেখো গ্লোবাল ড্রাগ, এইটা এরকম ভাবেই মনে রেখে দাও, গ্লোবাল ড্রাগ পলিসি আমাদের এখানে ইন্ডিয়ার র্যাঙ্কিং কত? 18। তারপরের পার্টে, তারপরের প্রশ্ন বলা হয়েছে, কোথায় গেল ওটা, ও, কোন দিনকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে? কোন দিনটিকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এবং কার জন্মতিথিতে সেটিও আমাকে বলবে। কার জন্মতিথিতে এটি লঞ্চ করা হয়েছে? নরওয়ে টপ এবং ব্রাজিল হয়েছে লাস্ট। গুড। ড্রাগ পলিসিতে নরওয়ে হয়ে যাচ্ছে প্রথম এবং ব্রাজিল হয়ে যাচ্ছে আমাদের এন্ডে। ওয়েল ডান। তারপরে বলো, নভেম্বর 15 কার জন্মদিনে করা হয়েছে? নভেম্বর 15-এ আমরা কি করেছি, এখানে জনজাতীয় গৌরব দিবস হিসাবে পালন করা হয়েছে। সো হুইচ ডে হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য জনজাতীয় গৌরব দিবস? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, নভেম্বর 15। ক্লিয়ার? বিরসা মুন্ডার, গুড, বিরসা মুন্ডার জন্মতিথিতে এটি করা হয়েছে। And don't forget this code Y266. কোন কোড? Y266। এই কোডের মাধ্যমেই তোমরা কি পারবে, এই কোডের মাধ্যমেই তোমরা কিন্তু হাইয়েস্ট ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছ।
ওখানে যে কোডটা থাকে সেই কোডে তোমার যতটা থাকছে তার থেকে 2% এক্সট্রা কিন্তু এখানে থাকছে। চলে গেলাম পরের পার্টে। বলো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর নূতন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আজকে কিন্তু যারা পেড ব্যাচে কারেন্ট অ্যাফেয়ার্স আছো তাদের কিন্তু ক্লাস আছে 8টি থেকে। 8 AM থেকে জেনকমে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আছে। কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে আমাদের SN প্রধান। রাইট, SN প্রধান হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, আর হরি কুমার এবং অতুল করওয়াল, এই দুটো সম্পর্কেই তোমাদের কালকে পড়ানো হয়েছে, তার আগের দিনও পড়ানো হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। ফটাফট আমাকে বলো, আর হরি কুমার কিসের জন্য অ্যাপয়েন্টেড হয়েছেন? আর হরি কুমার চিফ অফ নাভাল স্টাফ। মনে নেই তোদের কারোর? কেউই লিখতে পারছিস না। কারেক্ট আনসার হয়ে যাচ্ছে SN প্রধান। তাহলে SN প্রধান আমাদের কি হয়ে যাচ্ছে? নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, নার্কোটিক্স NCB যেটাকে আমরা বলি। তো এই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আমাদের নিউ ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? তিনি হয়েছেন SN প্রধান। SN প্রধান। আর যদি আর হরি কুমারের কথা আমরা বলে থাকি, তিনি কি হয়ে যাচ্ছেন? নাভাল স্টাফ চিফ। নেক্সট বার। এবং অতুল করওয়ার, অতুল করওয়ার বলো ফটাফট। মনে নেই? NDRF যেটাকে আমরা বলি। মনে পড়লো? গুড। NDRF, অতুল করওয়াল। চলে গেলাম আমরা পরের পার্টে। পরের প্রশ্নে বলেছে, when will 52nd edition of the international film festival will be held on in Goa? তার মানে 52তম এডিশনের ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটি গঠন হয়েছে সেটি কবে থেকে হচ্ছে? সেটি হয়ে যাচ্ছে 20 নভেম্বর থেকে হচ্ছে। আমাদের কলকাতার আন্তর্জাতিক যে বুক ফেয়ার হতে চলেছে তার থিম এই বছরের কিন্তু কি রাখা হয়েছে? সেম বাংলাদেশ। হু ইজ দ্য অথর অফ দ্য নিউ বুক মডার্ন? সরি ফর দ্য ইনকনভিনিয়েন্ট, একটু নেটওয়ার্ক ইস্যু হয়ে গিয়েছিল। বাফারটা কি আর ইচ্ছে করে হয় বাবু? বাফারটা মানে জাস্ট একটু কি বলে, নেটওয়ার্ক ইস্যু হয়ে গেল আর ব্যাস। চলো, নট অ্যান ইস্যু। এখানে কারেক্ট আনসার কি ছিল? পুনম কুমার দাহিয়া, পুনম দালাল দাহিয়া। রাইট, হরিয়ানা গভর্নমেন্ট এটি লঞ্চ করেছে। তার পরের পার্টে ভারতীয় রিজার্ভ ব্যাংক তার প্রথম যে বিশ্বব্যাপী হ্যাকাথন চালু করেছে তার নামটা কি? ফটাফট বলবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক ড্যাশ নামে তার প্রথম বিশ্বব্যাপী হ্যাকাথন চালু করেছে, তার নামটা কি? এই হ্যাকাথনে যিনি প্রথম হবেন তাকে কি দেওয়া হচ্ছে? তাকে 40 লাখ টাকা দেওয়া হবে। আর যেটা সেকেন্ড হবেন, রানার আপ, তাকে কি দেওয়া হবে? তাকে দেওয়া হবে 20 লাখ টাকা। কারেক্ট আনসার হয়ে যাচ্ছে হারভিঙ্গার 2021। অ্যাবসলিউটলি কারেক্ট। হারভিঙ্গার 2021। ক্লিয়ার? তার পরের পার্টে, which state become the first Indian state to approve the tissue culture based seed potato rules? টিস্যু কালচার বেসড যে সিড পটেটো রুলস আছে সেটি কোন সরকার লঞ্চ করেছে? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের পাঞ্জাব গভর্নমেন্ট। কারেক্ট আনসার কি? পাঞ্জাব গভর্নমেন্ট। অপশনস বি ইজ দ্য কারেক্ট আনসার। চলে গেলাম তার পরের পার্ট। পরের প্রশ্নে আমরা নেক্সট পার্টে যাব।
মানে তার আগে আমি বলে রাখি Y266, প্লিজ ডোন্ট ফরগেট দি কোর্স Y266। আর যারা WBCS এ পড়তে চাইছো চটজলদি তোমরা কিন্তু পারচেস করে নেবে Y266 কোড দিয়ে। WBCS এর মহাপ্যাকটাই কিনো, কোনো সিঙ্গেল ব্যাচ কিনো না। সিঙ্গেল ব্যাচের থেকে মহাপ্যাকে তোমরা অনেক বেশি বেনিফিট পাবে, A to Z সমস্ত কিছু পাচ্ছ, ঠিক। আর আজকে তো অলমোস্ট আমাদের সময় হয়ে এলো, তো আমি আর আজকে কথা বাড়াবো না। আজকের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু কালকে আমি করে দেবো। আর পিডিএফ তো আমি প্রোভাইড করে দেবো সন্ধেবেলা। আজ রাত্রিবেলা 8টার সময় আবার তোমাদের সাথে ক্লাস আছে, একবার ফটাফট কিন্তু চলে এসো। রাত্রিবেলা 8টার সময় তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। আর কালকে রাত্রি 7টা নয়, রাত্রিবেলা 8টার সময়তেই আমি সানডেতেও ক্লাস নিচ্ছি, আর তার সাথে সাথে আজকেও ক্লাস নিচ্ছি। চলো আজ এই পর্যন্ত রাখলাম, বাই বাই। হ্যাঁ হ্যাঁ, কল্লোল, কল্লোল আমি আজকে দেখে বলে দেবো ডিয়ার, আজকে বলে দেবো।